বাংলাদেশে গত ২ মাসে ৩৫ জন ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বিচার বহির্ভূত এই শব্দটি আসলে আমার না, এটি ব্যবহার করেছেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিএ যে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছে এবং অন্যান্য আরও কয়েকটি ঘটনা নিয়ে তিনি কয়েক লাইনে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণ করা হবে না। আমরা এটিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন বলছি? এই ৩৫ জনকেই তারা কোনো দোষ করেছে কি দোষ করেনি সেটি কোনো বিচারিক আদালতে, কোনো আইনি প্রক্রিয়ায়, কোনো লিগ্যাল প্রসেসে নির্ধারিত হয়নি। কিছু উশৃঙ্খল জনগণ, আমি উশৃঙ্খলই বললাম, কতিপয় লোক তারা মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সে অপরাধী এবং তারা মনে করেছে যে তাকে মেরে ফেলতে হবে, তারা পিটিয়ে মেরে ফেলেছে। অর্থাৎ তারা নির্ধারণ করেছে যে এই লোকটি দোষ করেছে, তারা শাস্তি দিয়েছে তার মৃত্যুদণ্ড এবং তারা নিজেরাই সেটি প্রয়োগ করেছে পিটিয়ে মেরে ফেলার মাধ্যমে। এবং ২ মাসের ব্যবধানে, ২ মাসের মধ্যে যদি ৩৫টি এই ধরনের হত্যাকাণ্ড ঘটে, সেটি নিয়ে যদি কোনো সরকার, কোনো মহল কিংবা কেউ উদ্বিগ্ন না হন, তাহলে সেই সরকারের, সেই সমাজের মধ্যে সমস্যা আছে সেটি ধরে নিতে হবে। এবং এই যে ৩৫টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এটি কোনো রাজনৈতিক সরকারের আমলে ঘটেনি। কখন ঘটেছে? যখন দেশের সরকারের প্রধান হিসেবে আছেন শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি, আন্তর্জাতিকভাবে পরিচিত, গ্রহণযোগ্য, সম্মানিত, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। শান্তিতে নোবেল বিজয়ী একজন সরকার প্রধান এবং যার উপদেষ্টা পরিষদে বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার অ্যাডভোকেট আছেন, যারা দেশে বিদেশে হিউম্যান রাইটস নিয়ে, মানুষের অধিকার নিয়ে, মৌলিক অধিকার নিয়ে কাজ করেছেন এবং অতীতে এই ধরনের যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। এই মানবাধিকার কর্মী, মানবাধিকার অ্যাডভোকেটদের সমন্বয়ে একজন শান্তিতে নোবেল বিজয়ী সরকারের আমলে ২ মাসে ৩৫টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এই নিয়ে কি সমাজে খুব বেশি ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে? না। খুব বেশি কি আলোচনা হয়েছে? না। তবে হ্যাঁ, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে ২টি হত্যাকাণ্ড আলোচনায় এসেছে। এই ২টি হত্যাকাণ্ডের মধ্যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি বেশি আলোচিত হচ্ছে, জাহাঙ্গীরনগরের ঘটনাটি খুব বেশি আলোচিত হচ্ছে না। কিংবা আর কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল একজন পঙ্গু ব্যক্তিকে, সেটি নিয়েও টুকটাক আলোচনা হয়েছিল, কিন্তু খুব বেশি যে আলোচনা হয়েছে তা না। এখন কোনটি নিয়ে আলোচনা হবে, কোনটি নিয়ে আলোচনা হবে না, কোনটি নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেবে, কোনটি নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেবে না, সেটিও কিন্তু বর্তমান সমাজ একটা মানদণ্ড তৈরি করে দিয়েছে। এবং সেই মানদণ্ডটা কি? আসুন আমরা একটু দেখি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তোফাজ্জল বলা হচ্ছে যে মানসিকভাবে সুস্থ ছিলেন না, তাকে আগে ভাত খাওয়ানো হয়েছে, তারপরে তাকে পিটিয়ে মারা হয়েছে। তোফাজ্জল কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, ইনোসেন্ট একজন মানুষ এবং যিনি মানসিকভাবে সুস্থ নন। তোফাজ্জলের হত্যাকাণ্ড নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে। আবার একই সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, শামীম নামের সেই ছেলেটি, তিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং তিনি ছাত্রলীগের সাবেক নেতা বলে তাকে যে পিটিয়ে মেরে ফেলা হলো, সেটি নিয়ে খুব বেশি যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তেমন কিন্তু না। অর্থাৎ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যে পঙ্গু মাসুদকে মেরে ফেলা হয়েছিল, যিনি মাত্র কয়েকদিন আগে এক সন্তানের পিতা হয়েছেন, তিনি একটা ওষুধ আনতে গিয়েছিলেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। মারার সময় যিনি পানি চেয়েছিলেন তাকে পানিও দেওয়া হয়নি, সেটিও তিনি যেহেতু ছাত্রলীগের নেতা, ফলে সেটি নিয়ে যে খুব বেশি
মানে একেবারে ভিগোরাস একটা রিয়াকশান হয়েছে, যেমন রিয়াকশান হয়েছিল বুয়েটে আবরার হত্যাকাণ্ড নিয়ে, ঠিক সেইভাবে সবাই যে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে বিষয়টা তা না। ইন্টারেস্টিংলি আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর, শেখ হাসিনার পতনের পর বিষয়টি এমন দাঁড়িয়েছে যে যে কাউকে ছাত্রলীগ বললে, আওয়ামী লীগ বললে কিংবা বিগত সরকারের সমর্থক এইটুকু বলে দিতে পারলেই তাকে পিটিয়ে মেরে ফেলার এক ধরনের অধিকার যেন জন্ম নিয়েছে দেশে, যেন যে কেউ তাদেরকে মেরে ফেলতে পারেন। বিষয়টি এমনই দাঁড়িয়ে গেছে। অথচ একটি গণ আন্দোলন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সহনশীল পরিস্থিতির দিকে যাওয়ার কথা, চেষ্টার কথা। আমি আজকে ঢাকার একটি টেলিভিশনে প্রবীণ আইনজীবী জাডাই খান পান্নার একটি বক্তব্য শুনছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্মম হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন টেলিভিশনের ইন্টারভিউতে, এবং তিনি বলছিলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের পর তখনও এইভাবে গণপিটুনিতে কাউকে মেরে ফেলার ঘটনা ঘটেনি, তখনও উচ্ছৃঙ্খলতা দমন করা হয়েছে, একটি দুটি ঘটনা ঘটার চেষ্টা হচ্ছিল। এবং তিনি তখন বললেন যে কাজী আনোয়ার হোসেন একজন লেখক, তিনি তার বিরুদ্ধে কঠিনভাবে কলম ধরেছিলেন এবং তার একটি লেখা প্রকাশিত হওয়ার পরপরই মোটামুটি আর যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটি প্রবীণ আইনজীবী জাডাই খান পান্না তিনি টেলিভিশন সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন। আমরা যদি এখনকার সময়ের কথা দেখি, এই সরকারের মানে এই যে যিনি শান্তিতে নোবেল বিজয়ী এবং একজন সরকার প্রধান এবং বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার অ্যাডভোকেট যেই সরকারে আছে, সেই সরকারের সময় আমরা কি এমন কোনো উদ্যোগ দেখেছি? কিংবা আমরা আসলে কি দেখেছি? আমরা যখন দেখলাম যে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের, স্কুলের টিচারদেরকে নাজেহাল করে, শারীরিকভাবে আক্রমণ করে, হামলা করে, গাছের সঙ্গে বেঁধে রেখে মারপিট করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে, আমরা যারা অনেকেই এর প্রতিবাদ করেছি, আমরা যারা বলার চেষ্টা করেছি যে এটি একটি ক্রিমিনাল অফেন্স, এটি অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের শাস্তি হবে, নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে যদি অপসারণ করতে হয় তাহলে তাদের অপসারণ করা হবে। তখনও আমরা দেখেছি যে অনেকে বলার চেষ্টা করেছেন, ও তারা তো শিক্ষক না, তারা আওয়ামী লীগ, তারা স্বৈরাচারী সরকারের দোসর, তারা স্বৈরাচারী সরকারের সমর্থক। যেন স্বৈরাচারী সরকারের সমর্থক হলেই, আওয়ামী লীগ হলেই তাদেরকে পেটানো যায়, তাদেরকে পিটিয়ে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া যায়, তাদেরকে কোনো নারীকেও গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা যায়। এবং পুরোটা সময় ধরে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক হিউম্যান রাইটস অ্যাডভোকেট যারা এই সরকারের উপদেষ্টা আছেন, কিংবা সরকারের যিনি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, কিংবা অন্যান্য যারা আছেন, তারা কেউ যে স্ট্রংলি এর প্রটেস্ট করেছেন, কিংবা শিক্ষা উপদেষ্টা কেউ যে স্ট্রংলি প্রটেস্ট করেছেন, বিষয়টা আমরা সেটা কিন্তু দেখিনি। হ্যাঁ, অনেক পরে আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন যে এটি ক্রিমিনাল অফেন্স, কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে পরে বলা হয়েছে যেন কেউ আইন হাতে তুলে নেওয়া না হয়। কিন্তু কি দরকার ছিল? দরকার ছিল রাষ্ট্রের পক্ষ থেকে শুরুতেই কঠিনভাবে একটি বার্তা দেওয়া যে নো, ইউ ক্যান নট ডু দিস, এবং তোমরা যদি এটি করো তাহলে রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি পারেন না পারেন, আপনি একটা বার্তা দেবেন, মানুষ বুঝবে যে না, গভর্নমেন্ট এটি চাইছে না। কিন্তু আসলে সেরকম কোনো বার্তা আমরা কোথাও থেকে দেখিনি। বরং যারা কাজটি করেছে তারা যখন দেখেছে যে কোনো কোনো মহল কেউ কেউ এটিকে মানে এক ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভ, কিংবা পতিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ হিসাবে তারা এটিকে এক ধরনের অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, তখন তারা আরও উৎসাহ নিয়ে তারা ভেবেছে যে এটির একটা এন্ডোর্সমেন্ট আছে, সমর্থন আছে, সো তারা সেটি করেছে। এবং সেই জায়গা থেকেই শিক্ষক পিটাতে পিটাতে, শিক্ষকদের নাজেহাল করতে করতে তারপরে সেটি চলে এসেছে যাকে তাকে চোর সন্দেহে, অপরাধী সন্দেহে পিটিয়ে মেরে ফেলা। এবং তারই জের হিসাবে গত 2 মাসে 35 জনকে বিচার বহির্ভূতভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আমরা যদি আরও একটু আগের দিকে তাকাই, যখন 32 নম্বরে আগুন ধরিয়ে দেওয়া হলো, কিংবা সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হলো, সাংবাদিকরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে।
তিনি তখন উত্তর দিয়েছিলেন, এর জন্য শেখ হাসিনা দায়ী, এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। নো, আপনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি, আপনি সরকারের দায়িত্ব নিয়েছেন, দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি যখন বলেন যে এটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, তখন তারা এক ধরনের এন্ডোর্সমেন্ট পায়, তারা অনুমোদন পায়, অ্যাপ্রুভাল পায়, তারা সমর্থন পায় যে রাষ্ট্র সরকার আমাদের এই কাজটিকে সমর্থন করছে। এবং আমরা যদি বলি যে তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যে শিক্ষক নিপীড়নের ঘটনাগুলো ঘটেছে সারা দেশে, বা এই যে 2 মাসে 35 জনের হত্যা মানে পিটিয়ে মেরে ফেলা হলো, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মেরে ফেলা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে মেরে ফেলা হলো, কিংবা খাগড়াছড়িতে যেই একজনকে মানে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হলো, তারা প্রত্যেকে ধরে নিয়েছেন আমরা এটি করতে পারি, কারণ এটি আমরা ক্ষুব্ধ হয়েছে, আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের মানে প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন এগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ। সো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা যা খুশি তা করতে পারি, এমন একটি বার্তা তাদের মধ্যে পৌঁছে গিয়েছিল। এবং আমরা যদি এইভাবে বিষয়গুলোকে একটা কনক্লুশনে টানি, আমাদেরকে কি আপনারা দোষ দিতে পারবেন? বলতে পারবেন যে না, এই কনক্লুশনটা ভুল? হ্যাঁ, বলতে তো পারেন, কিন্তু 2 দিয়ে 4 মেলানোর মতো করে আমরা তো মিলাতে পারি, কিংবা যারা মেলাতে চায় তারা তো মেলাতে পারে যে যেহেতু সরকার বিষয়গুলোকে প্রচ্ছন্নভাবে অনুমোদন করেছে, সেই কারণেই আসলে হামলা নাজেহাল থেকে এইভাবে পিটিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনাগুলো ঘটছে দেশে। আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা খবরে দেখেছি। আইন উপদেষ্টা সেখানে তিনিও জানিয়েছেন, তিনি যখন কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় দেখলাম যে সেখানে তারা 6 জনকে চিহ্নিত করেছে এবং চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করেছে। তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না, যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চলে গেছে বা অছাত্র, তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করছে। কেন? তাদের বিরুদ্ধে মামলা হবে না কেন? তাদেরকে পুলিশের সোপর্দ করা হবে না কেন? পুলিশ তাদের গ্রেফতার করবে না কেন? কিংবা এখন তো সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী সারা দেশে আছে। যখন 2টি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে 2 জন মানুষকে মেরে ফেলে, সেখানে সেনাবাহিনী ইন্টারফেয়ার করবে না কেন? তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেখানে অ্যাপ্লাই করা হবে না কেন? সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে জাগে, আমরা এই প্রশ্নগুলো করতে পারি। দর্শক, আবরার হত্যা নিয়ে আমরা দেশে বিদেশে নানা জায়গায় সর্বত্র আমরা ক্ষোভে ফেটে পড়েছিলাম। আমরা এখনও আবরার হত্যার জন্য ছাত্রলীগকে দায়ী করি, তৎকালীন সরকারকে দায়ী করি। আমরা জানি যে আবরার হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয়েছে, সেখানে 20 জনের মৃত্যুদণ্ড হয়েছে, বেশ কয়েকজনের যাবজ্জীবন হয়েছে, অন্তত শাস্তি হয়েছে তাদের। কিন্তু এই যে তোফাজ্জলকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, তার জন্য কি এরকম কোনো দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে? শামীমকে যারা মেরে ফেললো তারা কি গ্রেফতার হবে? মাসুদকে যারা মেরে ফেলেছে তারা কি গ্রেফতার হবে? সারা দেশে যে 35 জনকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তাদেরকে কি গ্রেফতার করা হবে? তাদেরকে কি দ্রুত বিচার আদালতে কিংবা যে কোনো মানে আইনানুগ আদালতে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করা হবে? আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু বলতে চাই, যদি না রাষ্ট্র সরকার স্ট্রংলি মেসেজ দেয় নাগরিকদের যে আমরা এটা পছন্দ করি না, আমরা এটা চাই না, তোমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো মিনমিন করে রোমান্টিকভাবে বললে হবে না। ওই যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গল্প করতাম এইভাবে, এই স্বর্ণা ফুল ছুঁড়ে মারবো কিন্তু, এই স্বর্ণা ফুল ছেড়ে মারবো কিন্তু মতো করে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন হাতে তুলে নেবে না, তাহলে তো হবে না। স্ট্রং মেসেজ দিতে হবে, সেটা মিন করতে হবে যে হ্যাঁ আপনারা এটা চান না, আপনারা এটা বন্ধ করতে চান, কেউ এই ধরনের অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিশ্বাসযোগ্যভাবে সেই বার্তাটি সমাজে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এটি নিয়ে সামাজিক দায় দায়িত্ব
ব্যক্তি পর্যায়ের দায় দায়িত্ব, সেগুলো নিয়ে অনেক লম্বা কথাবার্তা বলা যাবে, সেগুলো হয়তো আলাদাভাবে আমরা কথা বলবো। কিন্তু এই মুহূর্তে যেটি প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে মানুষকে বুঝতে দেওয়া, মানুষের মনে এই আস্থাটি তৈরি করে দেওয়া যে একটি সরকার আছে এবং সরকার এগুলো পছন্দ করে না, সরকার এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে চায়, অপরাধীদের শাস্তি দিতে চায়। এই বার্তাটা বিশ্বাসযোগ্যভাবে, দৃশ্যমানভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। এবং সত্যি সত্যি যে একটি সরকার, অ্যাক্টিভ গভর্নমেন্ট ইজ দেয়ার, ক্রিয়াশীল একটি সরকার আছে, যে সরকার সক্রিয়, যে সরকার সক্ষম, যে সরকার ব্যবস্থা নিতে জানে, নাগরিকদের নিরাপত্তা দিতে জানে, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আছে, এমন একটি সক্ষমতা দেখানোর মতো বার্তা নাগরিকদের দিতে হবে। শেষ করার আগে বলতে চাই যে আপনারা যারা বলেন যে এটি মব জাস্টিস, এটা মব জাস্টিস না, এটা ক্রিমিনাল অফেন্স। সো মব জাস্টিস বলে একটা অপরাধকে গ্লোরিফাই করবেন না, এটাকে মব অ্যাট্রোসিটি, ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনালিটি। সো যেটি ক্রিমিনালিটি তাকে ক্রিমিনালিটি বলেন, যারা এগুলো করে তারা ক্রিমিনাল। সো ক্রিমিনালদেরকে ক্রিমিনালি বলবেন। ধন্যবাদ সবাইকে।